ধুর বোকা, তুমি এভাবে কেন ভাবছো? আমরা কেউই তোমাকে ওভাবে দেখি না, বুঝলে? যদি ওরকমই দেখতাম তাহলে প্রত্যেকটা কাজে তোমাকে আমাদের পাশে রাখতাম না। এবার এসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে বলো, কার রুমে থাকবো, কার বিছানা বড় বেশি? কিছুক্ষণ ভেবেচিন্তে রিন্তি বলল, ভাবি, তোমাদের বিছানা বড় আছে, সেখানেই চলো। আমারটা তো খুব ছোট, কারণ আমি সিঙ্গেল। তাহলে তোমার ভাইয়া ফিরলে বলবো তোমার রুমের বিছানা বড় করে দিতে, সাথে তোমাকে ডাবল। না না ভাবি, আমি মজা করছি, ভুলেও কিন্তু এসব বলো না ভাইয়ের কাছে। আমিও মজা করেছি, এখন চলো সবাই, আর দেরি করা যাবে না। তোমাদের ভাইয়া কল দিয়ে বলেছে তাড়াতাড়ি ঘুমাতে। তবুও তো কত রাত হয়ে গেল, সে যদি জানতে পারে রাত জেগে মুভি দেখেছি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। সুভা নিজের রুমের দিকে হাঁটা দিল, পেছন পেছন বাকিরা আসছে। রুমে এসে এক এক করে সবাই শুয়ে পড়ল। সুভার পাশে রিন্তি, তার পাশে ইভা, সবশেষে ইলা। প্রথমে ইলা বলতে শুরু করলো সে ছোটবেলায় কি কি করেছে, খুনসুটি সবকিছুই বলল। এভাবে এক এক করে সবাই তাদের শৈশবের দিনগুলো স্মরণ করলো। তার সাথে রিন্তি এটাও বলল যে আগামীকাল তারা সবাই মিলে বেরোবে, সারা ঢাকার শহর ঘুরে দেখবে। রাত কত হয়েছে সেদিকে খেয়াল নেই কারো, সবাই মেতে আছে গল্পগুজব আর হাসি ঠাট্টায়। এভাবে চলতে চলতে এক পর্যায়ে সবার চোখেই ঘুম পড়িরা চলে এলো। মুহূর্তের মধ্যেই পুরো রুমটা একদম নীরব হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, কারো হাসির শব্দ নেই, কেউ কথার মাঝখানে হো হো করে হেসে উঠছে না। পরিবেশটা একদম চুপচাপ, মনে হচ্ছে সবাই নীরবতা পালন করছে। সকাল সকাল চোখ দুটো মেলেই হতভম্ব হয়ে গেল শুভা। এদের কাজকর্ম দেখে হাসবে নাকি কাঁদবে সে যা বুঝে উঠতে পারছে না। সে একদম নড়াচড়া করতে পারছে না। ঠিক গলার ওপর দিয়ে রিন্তির হাত রাখা, একইভাবে পেটের ওপরে পা তুলে রেখেছে। বহু কষ্টে মাথাটা সামান্য উঁচিয়ে দেখলো কারো শোয়া ঠিক নেই। শেষের দিকে ইলা শুয়েছে, সে প্রায় বিছানা থেকে পড়ে যাবে, এতটা কোণায় চলে গিয়েছে। অবশ্য তার পেছনে ইভার হাত আছে, কেননা সে মাঝখানে বেশ খানিকটা জায়গা রেখে শুধু ইলার দিকে চেপে যাচ্ছে। শুধু তাই নয়, ইলার ওপর ইভা হাত পাগুলো দিয়ে রেখেছে। যদিও ইভার শোয়া কোনোদিনই ঠিক ছিল না, সে প্রতি রাতেই এভাবে ঘুমাতে থাকে। তবে অবাক করার বিষয় হলো রিন্তি, সেও কেন এভাবে ঘুমাচ্ছে। গলার ওপর থেকে ধীরে সুস্থে হাতটা সরিয়ে দিয়ে পাটাও সরালো। তবে শুভা উঠে বসার আগেই রিন্তি আবারও সেভাবেই হাত পা রাখলো। ঘুমন্ত মানুষের হাত পা এত ভারী হয় কেন? রিন্তি প্রায় শুভার মতোই সুস্বাস্থ্যের অধিকারী, তাই ভীষণ ভারী লাগছে। শুভা আবার ওঠার চেষ্টা করতেই ফোনটা বেজে উঠল। বিরক্তি মুখে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখে নিজে নিজেই বলল, এদিকে বোনে চাপা দিয়ে রেখেছে, ওদিকে ভাই কল দিচ্ছে। কলটা কেটে যাওয়ার আগেই রিসিভ করে কানে ধরল। ওপাশের মানুষটা ফুরফুরে মনে বলল, গুড মর্নিং পাখি, কখন উঠেছো ঘুম থেকে? রিহানের কণ্ঠ শুনতে পেলেই আলাদা একটা প্রশান্তি অনুভব করে শুভা। মুচকি এসে সে উত্তর দিল, গুড মর্নিং, এই তো একটু আগেই উঠেছি। কথা শুনে মনে হচ্ছে ফ্রেশ হওনি এখনো। একদম তাই, ঘুম ভেঙেছে একটু আগে ঠিকই, কিন্তু বিছানা থেকে উঠতে পারিনি এখনো। কেন, শরীর খারাপ লাগছে? না তেমন কিছু না, আসলে আমার পাশেই রিন্তি শুয়েছে। সে এমনভাবে আমাকে ধরেছে যে আমি উঠতে পারছি না। একবার হাত পা সরিয়ে দিলাম, আবারও ধরেছে। তোমরা দুই ভাই বোন একই কাউকে পাশে পেলেই চেপে ধরো। শুভার কথা শুনে রিহান হো হো করে হেসে বলল, আসলে রিন্তি ছোটবেলা থেকে কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। মা যখন আমাদের ছেড়ে যায় তখন রিন্তি খুব ছোট ছিল, আর ছোটরা মায়ের বুক ছাড়া ঘুমাতে চায় না। দাদিও এতটা সময় দিতে পারতো না, যার কারণে রিন্তি ঘুমালে ওর দুপাশে কোলবালিশ দিয়ে রাখতো, যাতে ওর মায়ের শূন্যতা অনুভব না হয়। সেখান থেকেই ওর এটা অভ্যাসে পরিণত হয়েছে। হুম, বুঝলাম। তা তোমারও কি এমন অভ্যাস হয়েছে? না, আমার বউ আছে তাই আমি এমন করি। ঠিক আছে ঠিক আছে, কি করছো সেটা বলো। আপাতত বউয়ের সাথে কথা বলা ছাড়া আর কিছুই করছি না। নাস্তা করেছো? না, করব, সময় হয়নি এখনো। তা বাবা ভাই বোন তাদের দেখে কেমন লাগছে? এতগুলো ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। এই জানো, আমি রিন্তি ইভা ইলা সবাই একসাথে ঘুমিয়েছি, কি যে মজা হয়েছে। এখন ওরা কিভাবে শুয়ে আছে সেটা তুমি দেখলে খুব হাসতে। আমার তো খুবই হাসি পাচ্ছে এদের শোয়ার স্টাইল দেখে। রিন্তি আজ আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, আমি কি যাব? তোমার শরীর কি একদম ঠিকঠাক লাগছে? যদি লাগে তাহলে যেতে পারো, সমস্যা নেই। আমি একদম ঠিক আছি। বুঝলাম, তবে তুমি একটা কথা বললে না আমাকে, হয়তোবা বলতে চাও না তাই লুকিয়ে গেলে। কি কথা লুকিয়েছি আমি?
এখানে কোনো কথা লুকানো হয়নি, বুঝতে পেরেছো? আমাকে রেখে একা একা পপকর্ন খেলে ব্যাপারটা মানতে পারছি না। যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। আশ্চর্যের বিষয়, এই খবর তাকে দিল কে? শুভা চুপ করে আছে। ওপাশ থেকে রিহান গম্ভীর গলায় বলল, তোমাকে আমি বলেছিলাম রাত না জাগতে মাথায় ঢোকেনি সেই কথা। তুমি কিভাবে এত রাত পর্যন্ত জেগেছিলে? তোমার তো শরীর খারাপ ছিল। এসব খবর কে দিয়েছে তোমাকে? সেটা বড় কথা নয়, তুমি রাত কেন জাগলে সেটা জানতে চাচ্ছি। আমি ওয়াশরুমে যাব, রাখছি। তুই শুধু কলটা কাট, তারপর দেখিস আমি কি করি। পরে কথা হবে, আল্লাহ হাফেজ। আগে উত্তর দে, তারপর যা। আর কখনো রাত জাগবো না। এটা কি উত্তর হলো? হ্যাঁ, সরি। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, রাখছি। দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো, ওয়াশরুমে যাবে না? না, মিস ইউ। মিস ইউ টু ময়না। এবার রাখছি, সাবধানে থেকো। তুমিও। কান থেকে ফোনটা নামিয়ে বালিশের তলায় রেখে চট করে রিন্তির হাত পা নিজের ওপর থেকে সরিয়ে উঠে গেল। ইলার কাছে গিয়ে ছোট্ট সুরে বলল, ইলা, একটু ওদিকে যাও, এখান থেকে পড়ে যাবে তো। শুভার কথা কানে পৌঁছাতেই হুড়মুড়িয়ে উঠে বসেই বলতে শুরু করলো, আল্লাহ, অনেক বেলা হয়ে গিয়েছে ভাবি। আমি আজ কিভাবে ঘুমিয়েছি বুঝতে পারিনি। কখন সকাল হয়েছে, দাদি হয়তো উঠে গিয়েছে। আমি যাচ্ছি নাস্তা বানাতে। বাসায় মেহমান এসেছে আর আমি এভাবে ঘুমাচ্ছি, দাদি জানতে পারলে রাগ করবে। আরে বাবা, এত বেশি বেলা হয়নি। এই তো আমি এক্ষুনি ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব ভেবেছি, কিন্তু তুমি তো একদম কোনায় চলে এসেছো, তার জন্য ডাকলাম। কাল অনেক রাত অবধি জেগেছিলে, তাই সকালে সজাগ পাওনি। তুমি আরেকটু ঘুমাও, আমি গিয়ে ওদিকটা দেখছি। কিন্তু চিন্তা করো না তুমি। না ভাবি, সেটা কি করে হয়? তুমি ধীরে সুস্থে ফ্রেশ হয়ে এসো, আমি গিয়ে নাস্তা বানাতে শুরু করি। তুমি সব সময় নিজেকে আমাদের থেকে আলাদা মনে করো, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে ইলা। আরে বাবা, একদিন যদি আমি করি তাহলে কি এমন হবে বলো তো? আর তুমি এই বয়সে অনেক কিছু করো, সব দিকেই তুমি সমানভাবে খেয়াল রাখো। খুব গুণী একটা মেয়ে তুমি। আপাতত আমি যাচ্ছি, তোমরা বরং পরে উঠে এসো, ঠিক আছে? ঠিক আছে ভাবি। শুভা মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে গেল। ইলা চুপচাপ আবার শুয়ে পড়ল। শুভা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গিয়ে চটপট করে চা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসলো। কিছুক্ষণ না যেতেই হুড়মুড় করে রান্নাঘরে চারজন ঢুকে এলো। শুভা তাদের দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, এর মধ্যেই শেষ ঘুম? রিন্তি শুভার সামনে মেঝেতে ধপ করে বসেই বলল, আমরা এতজন শিশু থাকতে আমাদের গুরু একা একা কাজ করবে, তা কিভাবে হয়? আমরাই বা কিভাবে মেনে নিব সেটা? রিন্তির কথা বলার ভঙ্গি দেখে সবাই একসাথে ফিক করে হেসে উঠল। রিন্তি সুভাকে সবজি কাটায় সাহায্য করছে। ওদিকে ইলা চা কাপে ঢেলে ড্রয়িং রুমে নিয়ে গেল। সেখানে ফিরোজা, সিদ্দিক আর সাজু বসে আছে। ইভাও কিছু করতে চাইছিল, তাই ইলা যাওয়ার আগে তাকে চুলোয় পানি গরম করতে বলে গেল। ইভা সেটাই করছে, যেটা ইলা বলেছিল। সব কাজকর্ম শেষ, ডাইনিং টেবিলে সবাই বসেছে খেতে। আজ সবার সাথে ইলাও বসেছে। রীতিমতো তাকে বাধ্য করে বসানো হয়েছে, আর সেটা করেছে ইভা। ইলা ইভা নামের মধ্যে যেমন মিল, ঠিক তেমনই ওদের দুজনের মধ্যেও মিল। এইটুকু সময়ের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে ওদের। এক কথায় একজন আর একজনকে ছাড়া যেন বাঁচে না। খাবার খেতে খেতে ফিরোজার উদ্দেশ্যে রিন্তি বলল, দাদি, আজ আমরা একটু বেরোবো, তোমার আপত্তি নেই তো? আমরা বলতে কে কে বেরোবো? আমি ভাবি, ইলা, ইভা। সাথে সাজুকে নিয়ে যা, ছেলেটা একা একা বাসায় কি করবে? অযথা মন খারাপ হয়ে যাবে। সিদ্দিক একটা ভুল করেছে, একজনকে সাথে নিয়ে এসেছে, অন্যজনকে একা বাড়িতে রেখে এসেছে। ওকে নিয়ে এলে ঘুরে যেত। আর রোজিনার কোমর ব্যথা, অমনি একটু কষ্ট করে এলে এখানে ভালো ডক্টর দেখানো যেত। ফিরোজার কথা শুনে সবাই খুশি হলো। সিদ্দিক মৃদু হেসে বলল, সমস্যা নেই মা, ওই মাস সামনে আরো সময় আছে, তখন আসতে পারবে। তবু বাবা, সবাই মিলে এলে খুব ভালো লাগতো। দেখো না, বাসায় সবসময় আমরা 3 জন থাকি, এখন শুভা এসে 4 জন হয়েছে, তাই বেশি মানুষ হলে মনটা ভালো হয়ে যায়, গল্প গুজব করা যায়, খুব ভালো সময় কাটে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আবার আসার সময় নিয়ে আসবো সবাইকে। ঠিক আছে, মনে রেখো কিন্তু। সিদ্দিক কিছু না বলে একগাল হাসলো। এবার রিন্তি সাজুর দিকে তাকিয়ে বলল, সাজু যাবে আমাদের সাথে? সাজু কি বলবে বুঝতে পারছে না, হ্যাঁ বলবে নাকি না বলবে। মিনিট থেকে চুপ থেকে বলল, না আপা, আপনারাই ঘুরে আসুন, আমি না হয় বাসা থেকে যাই। কেন? গেলে কি তোমার কোনো সমস্যা হবে? না না আপা, কোনো সমস্যা নেই। তাহলে না করছো কেন? আরে ভাই, চলো না, খুব মজা হবে। তুমি গেলে সুবিধা হবে, মানে আমাদের ক্যামেরাম্যানের দায়িত্বটা
তোমাকে দিতাম আর কি। ঠিক আছে আপা, যাবো তাহলে। এই তো ভেরি গুড। কিছু একটা ভেবে ফিরোজা বলল, সুভাকে নিয়ে যে বেরোতে চাচ্ছিস, দাদুর কাছ থেকে অনুমতি নিয়েছিস? আমি ভাইকে কিচ্ছু বলিনি, দাদি হয়তো ভাবি বলেছে। কি ভাবি বলেছে নাকি? হ্যাঁ আমি বলেছিলাম, যেতে বলেছে আমাদেরকে। দারুণ ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে ফিরোজা চলে গেল তার নিজের রুমে। সিদ্দিক আর সাজুও তাদের রুমে চলে গেল। আর বাকিরা রিন্তির রুমে এসে প্ল্যান করছে কি পরে বেরোবে। অনেক ভেবেচিন্তে রিন্তি বলল, শাড়ি পরলে কেমন হবে? সুভা ঝটফট উত্তর দিল, না না না, আমি শাড়ি পরে বেরাবো না। কেন গো, ভাইয়া বারণ করেছে নাকি? কিচ্ছু হবে না, আমরা আছি তো। তুমি দেখো, আমরা ঠিক সামনে নেব। এতগুলো মানুষের সামনে যদি শাড়ির কুচি খুলে যায় তাহলে কতটা জঘন্য ব্যাপার হবে বুঝতে পারছো? আর তোমার ভাইয়া জানতে পারলেও হয়তো বারণ করবে। তার চেয়ে বরং তোমরা শাড়ি পরে যাও, আমি বোরকা পরি, তাহলেই ভালো হবে। শাড়ির সাথে বোরকা মানাবে ভাবি? কি বললে তুমি এটা? তাহলে তোমরাও বোরকা পরতে পারো। না না, আমরা শাড়ি পরবো। তুমি ভালো দেখে একটা 3 পিস পরো, ওনাটা ভালো করে গায়ে জড়িয়ে হিজাব পরলেই ব্যাস। ঠিক আছে, তাহলে সেটাই করি। আচ্ছা তোমরা তৈরি হও, আমি ওই রুমে গিয়ে তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা ভাবি, যাও তুমি। সুভা রিন্তির বিছানা থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের সামনে দিয়ে যেতেই সিদ্দিক ডাকলো। শুভা, পা থামিয়ে দাঁড়ালো সুভা। সিদ্দিক সোফা থেকে উঠে এসে সুভার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মারে যেখানে যাচ্ছিস যা, তবে একটু তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করিস, কেমন? কেন বাবা এত তাড়াতাড়ি ফিরতে বলছো কেন? এখানে একা থাকতে কি তোমার অসুবিধা হবে? সেটা নয়, ইভা আর সাজু ফিরে এলে আবার ওদের নিয়ে বাড়িতে ফিরে যেতে হবে। এত দূরের রাস্তা একটু তাড়াতাড়ি না বেরোলে কি হবে বল? আজই মানে আজ কোথাও যাওয়া চলবে না বাবা। এসেছো 2 দিন থেকে যাও, এত তাড়া কিসের? আবার কবে না কবে আসবে তার তো ঠিক নেই। কিছুদিনের মধ্যেই আবার আসবো, আর জামাই তো বলেছে তোকে নিয়ে গ্রামে আসবে। আমার ইচ্ছা ছিল কিছুদিন পরে আসার, তবে জামাই বলল সে থাকবে না। তারপর তোর শরীর স্বাস্থ্য ভালো নেই, আমরা এলে তোর ভালো লাগবে, তার জন্যই এসেছি। আগামীকাল তোমাদের জামাই ফিরে আসবে, তোমরা না হয় তারপর ফিরে যেও। আপাতত থেকে যাও বাবা। জামাই কি সত্যি আগামীকাল ফিরে আসবে নাকি আরো কিছুদিন থাকবে সেখানে? 3 দিনের কথাই তো বলেছে, তারপর কি হয় কে জানে। তবে তুমি চিন্তা করো না, কাল না এলে তোমরা চলে যাবে। ওখানে মা আর রাজু একা আছে। হ্যাঁ রে মা, কখন কি হয়ে যায় সেসব নিয়ে খুব দুশ্চিন্তায় হয় আমার। তুমি বাড়িতে একটা কল দিয়ে শোনো তারা কেমন আছে কি করছে। ঠিক আছে, তুই গিয়ে তৈরি হয়ে নে, যা। তুমি সাজুকে তাড়াতাড়ি তৈরি হতে বলো, আমি যাচ্ছি। চটজলদি সেখান থেকে নিজের রুমে গিয়ে তৈরি হয়ে আবার রিন্তির রুমে এসে ওদের শাড়ি পরতে সাহায্য করলো। সবাই সেজেগুজে ফিরোজার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ঢাকা শহরের বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ালো তারা। ছবি তোলা, খাওয়া, আনন্দ সবকিছুই হলো। অবশেষে রাতের খাবার খেতে একটা রেস্টুরেন্টে ঢুকে গেল। রেস্টুরেন্টটা বেশ সুন্দর দেখতে, চারিদিকে আলোয় চকচকে। ইভা আর সাজু চারপাশটা ভালো করে দেখছে। আজ যেখানে যেখানে গিয়েছে সব নতুন তাদের কাছে, কারণ এর আগে আর কখনো এসব জায়গায় যায়নি। এক কথায় তারা এই প্রথম ঢাকাতে এসেছে। ঢাকা শহরের সেই দালান কোঠার রাস্তার মধ্যে সারি সারি গাড়ি, রং বেরঙের মানুষ, সবকিছুই আজ প্রথম দেখা তাদের। সবাই ভেতরে গিয়ে পাশাপাশি এবং সামনাসামনি চেয়ারে বসতেই ওয়েটার এলো তারা কি কি খাবে সেটা জানতে। রিন্তি সবার মুখ থেকে শুনে ওয়েটারকে বলতেই সে চলে গেল। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে, সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা তো আছেই। এর মধ্যেই হঠাৎ সুবার ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে তড়িঘড়ি রিসিভ করে কানে ধরতেই ও পাশের মানুষটা বলতে শুরু করলো, এত সেজেগুজে বাইরে বেরোনোর কি দরকার? যদি আমি থাকতাম তবু একটা কথা ছিল, বোরকা পরে বেরোলে কি খুব বেশি অসুবিধা হয়ে যেত তোমার? আমি তোমাকে বেরোতে বলেছিলাম, তার মানে এই নয় যে তোমাকে যা ইচ্ছে তাই পরে বেরোনোর অনুমতি দিয়েছি। আমার মনে হয়েছিল তুমি বোরখা ছাড়া বেরোবে না, তার জন্য পোশাকের ব্যাপারে কিছু বলিনি। কিন্তু এবার আমার খুবই রাগ হচ্ছে। আমার বউয়ের পেছনেও নাকি ছেলে পেলে ঘুরঘুর করে, ভাবতেই অবাক লাগে। আমি একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারছি না যে এখানে যা কিছু হয় তা তোমার কান পর্যন্ত পৌঁছায় কে? খুব জানার ইচ্ছে আমার। সেটা তোমার না জানলেও চলবে, তবে আজ ওখানে কি হয়েছে বা কে কে তোমার দিকে তাকিয়ে থেকেছে আর কজনের সাথে এসব ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেসবও জানি।
যদি কখনো ধরতে পারি তোমার সেই গোপন তথ্য পাচারকারীকে, তাহলে তার খবর আছে। হ্যাঁ, ধরতে পারলে তো যাই হোক, খাওয়া শেষ হলে সোজা বাসায় ফিরবে, আর কোথাও নামবে না। বাকিটা আমি ফিরে দেখে নিব। রাখছি তাহলে। ঠিক আছে। কল কেটে দিল। ইতিমধ্যে ওয়েটার খাবার দাবার নিয়ে হাজির। সবাই মিলে খেতে শুরু করলো। খেয়ে দিয়ে বিল মিটিয়ে দিল শুভা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজও ঠিক গত রাতের মতোই চারজন একই বিছানায় শুয়েছে। তবে আজ কেউ কথা বলছে না। সবাই একদম চুপচাপ। কারো মুখে কোনো টু শব্দ নেই, কারণ আজ তারা খুবই ক্লান্ত। সারাদিন ঘুরে ফিরে আবার বাসায় এসে রান্নাবান্না করে বাকি দুজনকে খাইয়ে আর মন চাইলো না রাত জেগে গল্প করা। আজ তো শুভ একেবারেই রাত জাগার ব্যাপারে নেই, কারণ সকালে তাকে ধুলাই দিয়েছে রিহান। তাই সে তার মতো করে চুপচাপ অন্যদিকে করে শুয়ে শুয়ে ভাবছে কি এমন আছে যার দ্বারাই সব কিছু জানতে পেরে যাচ্ছে রিহান। নাকি কোনো মানুষই সব খবর রিহানকে দিচ্ছে, কিন্তু কে সে? এমন কে হতে পারে? এসবে তো রিন্তি কোনোভাবেই জড়িত না, কারণ এর আগে যখন শুভা গ্রামে ছিল তখনও কীভাবে যেন সব কিছু জেনে যেত রিহান। তাহলে কি ইভা এমন করে? সে কিভাবে হবে? তার তো নিজস্ব কোনো মোবাইল নেই। তার চেয়ে বড় কথা, রিহান ইভাকে এতটা পছন্দ করে না। বাকি রইল সাজু। সে কি এসব করতে পারে? ও তো এখনও ছোট, এসবের বোঝে কি? তবে সাজুর সাথে রিহানের অন্যরকম সম্পর্ক। তাহলে কি সাজুই সব খবর পাচার করে? হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে ঘুমিয়ে গেল শুভা। প্রশ্নগুলো শুধু প্রশ্নই থেকে গেল, তার উত্তর পাওয়া হলো না আর। সকাল থেকে মুখ ভার করে বসে আছে, কারোর সাথে কথাবার্তা বলছে না। একদম চুপচাপ হয়ে নিজের রুমে বসে আছে, বাইরেও বেরোচ্ছে না। বেশ কয়েকবার রিন্তি এবং বাকিরা ডেকে গিয়েছে, তবুও বেরোয়নি। এমনকি সকালে নাস্তাটা পর্যন্ত করেনি। এখন তো প্রায় দুপুর হতে চললো। বারবার ফোনের স্ক্রিনে রিহানের দেওয়া সেই মেসেজটা পড়ছে। যত পড়ছে ততই যেন শুভার রাগ বৃদ্ধি পাচ্ছে। মন চাচ্ছে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতে, কিন্তু সে সেটা করছে না। ক্ষণে ক্ষণে তার মনে হচ্ছে হাতের কাছে যেটা পাবে সেটাই ছুঁড়ে মারবে। তবে পরক্ষণে নিজেকে যথাসম্ভব সামলে নিয়েছে। তবে এই ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না। আবারও ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখলো। আমি বুঝতে পারছি যে গত 3টে দিন তুমি আমাকে খুব মিস করেছো, এবং আমাকে ছাড়া কিছুটা দুঃখের মধ্য দিয়ে দিনগুলো কাটিয়েছো। আমারও খুব খারাপ লেগেছে। তবে কর্তব্য তো কর্তব্যই। কর্তব্য এড়িয়ে চলার সাধ্য নেই। এখানে আমাদের কাজ আজও শেষ হয়নি। আগামী কতদিনে এই কাজ শেষ হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলছি, মন খারাপ করো না। আমি চেষ্টা করব খুব শীঘ্রই ফিরে আসতে। আর হ্যাঁ, আজ খুব ব্যস্ত থাকবো, কল দিতে পারবো না। ভালো থেকো। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে ধপ করে শুয়ে নিজের মুখটা বালিশের তলায় লুকিয়ে অশ্রু ঝরাচ্ছে, সাথে চিৎকার করে বলছে, আসতে হবে না তোমাকে। তুমি বরং ওখানেই থেকে যাও, তোমার কাজ নিয়ে, তোমার কর্তব্য নিয়ে। পারলে একটা বিয়েও করে নিও। আমি কিচ্ছু বলবো না। মন যেটা চাই সেটাই করো তুমি। আমি কত আশা করেছিলাম আজ তুমি আসবে। প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটিয়েছি আমি সেটা জানি। তুমি কি করে জানবে? তুমি তো শুধু যত সব আবোল তাবোল খবর জানতে পারো। এখন কি সে সব খবর দিতে পারে না তোমাকে? মুহূর্তের মধ্যেই থেমে গেল শুভা। বুকের ভেতরে ধপাস করে উঠল। শুভা কথাগুলো বলার মাঝে মাঝে কারো হাসির শব্দ পেল। স্পষ্ট নয়, তবে দরজার কাছে দাঁড়িয়ে কেউ হাসছে এমনটা অনুভব হলো। চট করে বালিশের তলা থেকে মুখটা বের করে দরজার দিকে তাকালো, তবে এমন কাউকে দেখতে পেল না। আগের মতো দরজাটা লাগানো। তাহলে কে হাসলো? ভয় পেয়ে ধীরে ধীরে উঠে বসে পুরো রুমটায় ভালো করে চোখ বোলালো। না তো, তেমন কিছু চোখে পড়লো না। তবে কি ভূত ছিল? পুরো শরীর শিউরে উঠল। বুকের ভেতরে এখনো ধুকপুক করছে। আচ্ছা, দিনের বেলায় কি ভূত বেরোয়? না তো, ভূতেরা রাতের রাতেরা বেরোয় যখন চারদিকে মানুষজন ঘুমিয়ে পড়ে, সব একদম নিঃশব্দ হয়ে যায়, তখন তারা বেরোয়। কিন্তু এভাবে হাসলো কে? এটা কি সত্যিই ভূত ছিল? যদি ভূত হয়ে থাকে তাহলে তার সাথে আমার কি শত্রুতা যে সে আমার দুঃখের কথা শুনে হাসলো? না না, হয়তো আমার মনের ভুল। আর বালিশের তলায় মাথা দিলে এমনিতেও স্পষ্ট কিছু শোনা যায় না, তাই হয়তো বা আমার মনে হয়েছে কেউ হাসছে। নিজের কথাগুলো শেষ করতে না করতেই দরজা খোলার শব্দে আবারও কেঁপে উঠল শুভা। এবার একদম বিছানার কোনায় চলে গিয়েছে। চোখের সামনে বালিশ উঁচিয়ে ধরে আছে যাতে ভূত প্রেত তাকে দেখতে না পারে। এদিকে মেয়ের এমন কাণ্ড কারখানা দেখে আহমক হয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে সিদ্দিক। সে বুঝে উঠতে পারছে না শোভা কী কারণে এমন করছে। এক পা দুপা করে বিছানার কাছে এসে গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে মা? তুই ওখানে এভাবে বসে আছিস কেন? মুখের সামনে থেকে বালিশটা সরিয়ে মুখ তুলে চাইল। সিদ্দিক শোভার একদম সামনেই দাঁড়িয়ে আছে।
হাত থেকে বালিশটা বিছানার উপর রেখে ওড়না দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে বলল, বাবা তুমি এখানে? সকাল থেকে তোকে দেখছি না, খেতেও না এলি, আর তোর সাথে কিছু কথা ছিল তার জন্য এসেছি। কিন্তু মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে বল? কিছুই তো হয়নি বাবা, তুমি বরং রুমে যাও, আমি এক্ষুনি আসছি। তোকে দেখে তো স্বাভাবিক লাগছে না। ঘেমে গিয়েছিস, ভয় পেয়েছিস নাকি কোনো কিছু দেখে? পানি খাবি মা, এনে দিব? না গো বাবা, আমি ঠিক আছি, একটু গরম লাগছিল তো তাই আর কি। এই যে ফ্যান চলছে তো তবুও গরম লাগছে। আবার শরীর খারাপ হলো না তো শুভা? সেরকম কিছু না বাবা, আমি বললাম তো একদম ঠিক আছি আমি। আচ্ছা, ইভা কোথায়? ইলার ঘরে গিয়েছে, সেই কখন, এখনো হয়তো সেখানে আছে। ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি এসে কথা বলছি। নাই মা। সিদ্দিক বেরিয়ে গেল। সেই সুযোগে শুভা উঠে বিছানা গুছিয়ে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে এলো। তবে তার ভেতরে এখনো ভয় কাজ করছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। চুপচাপ হাঁটতে হাঁটতে গেস্ট রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা খোলা, ভেতরে কেউ আছে এবং সে কারোর সাথে কথা বলছে। কিছুটা বোঝা যাচ্ছে, তবে স্পষ্ট নয়। শুভা এক নজর আশপাশ দেখে চুপটি করে দরজাটা আর সামান্য একটু খুলে তাতে মাথাটা ঢুকিয়ে দিয়ে দেখলো সাজু দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, যার ফলে সাজু দেখতে পাচ্ছে না দরজা দিয়ে শুভা তাকে দেখছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সাজুর কানে ফোন। শুভার বাড়িতে শুধু একটা মাত্র বাটন ফোন, তাও সেটা সিদ্দিকের কাছে থাকে। তবে এখানে আসার সময় ফোনটা রোজেনার কাছে রেখে এসেছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। তবে এই অ্যান্ড্রয়েড ফোনটা কার? শুভা চুপচাপ কান পেতে আছে সাজু কি বলবে সেসব শোনার জন্য। এদিকে সাজু চুপচাপ প্রবাসের মানুষটার কথাবার্তা শুনছে। হঠাৎ করে সাজু হেসে উঠল। সেই সময় কার হাসি আর এখনকার হাসির মধ্যে কোনো পার্থক্য নেই। এই একই হাসির শব্দ তখন শুভা শুনেছিল, যদিও তখন স্পষ্ট শুনতে পায়নি। তবে এটাই সেই হাসি বলে ঠিক করলো শুভা। ওইদিকে সাজু কিছুটা হাসি থামিয়ে বলতে শুরু করলো, দোলা ভাই, কি আর বলবো, বড় আপা যে রেগে আছে, যদি সে জানতে পারে তথ্য পাচারকারী কে, তাহলে তো আমি শেষ। তবে আমি আশাবাদী, আপনি থাকতে বড় আপা আমার কিছুই করতে পারবে না। এটা সত্য যে কয়েকটা ঠাসঠুস খেতে হবে, আপনার জন্য না হয় হজম করে নিব, সমস্যা নেই। সকাল থেকে এখন পর্যন্ত বড় আপা কিচ্ছুই খায়নি, রুম থেকে বাইরেই বেরোয়নি। তখন যে আপনি বললেন গিয়ে দেখে আসতে, আমি গিয়েছিলাম আপার রুমে, দরজায় কাছটায় দাঁড়িয়েছিলাম। তখন বড় আপা বালিশের তলায় মাথা গুঁজে কাঁদছিল, সাথে কী সব বলছিল ছোট বাচ্চাদের মতো। আমার তো খুব হাসি পাচ্ছিল, এমনকি আমি শব্দ করে হেসেও দিয়েছিলাম। তারপর বড় আপা কান্না থামাতে আমি রুম থেকে বেরিয়ে আসি, কারণ সে যদি তখন আমাকে হাসতে দেখে নিত তাহলে আজ আমার কপালে দুঃখে ছিল। ভাগ্যিস তাড়াহুড়া করে চলে এসেছি। সাজুর কথা শেষ, দরজার বাইরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুভা। এতক্ষণ সে যা কিছু শুনলো তার সবকিছু কি সত্যি নাকি বানোয়াট সব? এতদিন ধরে সাজু এসব করেছে। শুভা কখন কি করে, কখন খাবার খায়, কখন ঘুমায়, কখন কোথায় যায়, এই সমস্ত খবর এতদিন সাজু দিয়েছে রিহানকে। ভাবতেই পারছে না শুভা যে এই পিচ্চি সাজু এত বড় চালাকি করলো তার সাথে। কিন্তু এখন তো সবকিছু পরিষ্কার শুভার কাছে। নিঃশব্দের ভেতরে প্রবেশ করলো। সাজুর পেছন বরাবর গিয়ে খপ করে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে চেপে বলতে শুরু করলো, তোমরা কেন আমার সাথে এমনটা করলে? আজ বেশ কিছুদিন হলো তোমরা এমন করছো কেন বলো তো? কি করেছি আমি? তোমরা আপন মানুষ হয়েও এটা করতে পারলে কিভাবে? আমি কতদিন তোমায় প্রশ্ন করেছি, দূরে থেকেও কিভাবে তুমি সব কিছু জানতে পারো? প্রত্যেকটা বাড়ি তুমি আমাকে ধমক দিয়েছো। এসব করার মানে কি? তুমি আমার নিজেরই ভাইকে আমার পেছনে গোয়েন্দাগিরি করতে লাগিয়ে দিয়েছো। শুভা রিহানের থেকে উত্তরের আশা না করে সাজুকে সজোরে একটা চর বসিয়ে দিয়ে বলল, তুই কিভাবে এটা করতে পারলি? তুই আমার ভাই নাকি আমার শত্রু সেটা বল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। আজ থেকে আমি তোর বড় আপা নই, কথাটা মনে রাখিস। শুভা ফোনটা কাটতে যাবে ঠিক তখনই রিহান বলল, শুভা, কলটা কেটো না প্লিজ, আমি বলছি সব কিছু। আমি তোমার সাথেও কোনো কথা বলতে চাই না। আর তুমি তো কখন বলেছিলে আজ আমাকে কল দিতে পারবে না, কারণ আজ নাকি তুমি খুব ব্যস্ত থাকবে। এই তোমার ব্যস্ততা? ও আচ্ছা, তোমার হয়তো আমার সাথে কথা বলতে ভালো লাগছে না, তার জন্য ওটা বলেছো, তাই না? ঠিক আছে, তাহলে তুমি যেটা চাও সেটাই হোক। মাথা ঠান্ডা করো পাগলি, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা একদমই তেমন নয়। আর হ্যাঁ, তুমি কিন্তু সাজুর গায়ে হাত তুলে ঠিক করলে না। মাত্র একটা দিয়েছি, আরও তো বাকি আছে। খবরদার শোভা, তুমি যদি আর একবারও ওর গায়ে হাত তুলেছো বা বকেছো তাহলে আমি ভেবে নিব তুমি আমাকে
অসম্মান করেছো। এবার তুমি ভেবে দেখো কি করবে। তাহলে ও কেন এমন করলো? সাজু কিচ্ছু করেনি, এসব আমি নিজেই ওকে শিখিয়ে দিয়েছি করতে। তাই তোমার যা বলার আমায় বলো। এই ফোনটা কার? এটা আমি আমার শালাকে গিফট করেছি, তোমার সমস্যা? এইটুকু বাচ্চাকে ফোন গিফট করার মানে কি? বাচ্চা বলছো কাকে? 2 দিন পর বিয়ে করাবো সাজু আর রাজুকে। মজা করা বন্ধ করো, রাখছি। আমার কথাটা তো শোনো শুভা। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বাবার সাথে গ্রামে চলে যাব, আর কখনো ফিরে আসবো না তোমার কাছে। দেখো, এই একদম মাইর হবে কিন্তু এসব বাজে চিন্তা ভাবনা করলে। পরবর্তী সময়ে এমন কথা মুখে আনলে কিন্তু খবর আছে। সিরিয়াসলি শুভা। তোমরা সবাই খারাপ, কেউ ভালো না। তোমরা মজা নিলে আমার সাথে, এটা খুব খারাপ হলো। কান্না ভেজা গলায় কথাটা বলে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। সাজু ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখলো কল এখনো কাটেনি, তাই সেই ফোনটা কানে ধরে বলল, দুলাভাই দেখেছেন তো কি হলো? বড় আপা খুবই দুঃখ পেয়েছে। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই আপনাকে বলেছিলাম আমি আপনাকে যা বলবো ঠিক আছে, তবে সেসব আপাকে না বলতে। কিন্তু আপনি তো সব কিছুই বলে দিয়েছেন। এখন বুঝতে পেরেছি এসব করা ঠিক হয়নি। আমার ওপর খুব রাগ হয়েছে আপার। আমি কিভাবে সেই রাগ ভাঙাবো বুঝে উঠতে পারছি না দুলাভাই। তুমি একদম চিন্তা করো না। সাজু আসলে এমন মুহূর্ত চলে আসে, তখন ভেতর থেকে কথাগুলো এমনিতেই বেরিয়ে আসে। তোমার বড় আপা হলো খুব চাপা স্বভাবের, নিজের সুখের কথা বললেও এত সহজে দুঃখের কথা বলতে চায় না। বিশেষ করে তোমাদের পরিবারের কাছ থেকে দুঃখ পাওয়ার ব্যাপারটা। যাকগে, কিছু মনে করো না। আমার জন্যই তোমাকে এতগুলো কথা শুনতে হলো, সাথে মারও খেতে হলো। আমি তো তোমাকে বলেছি এসব করতে। তবে একটা কথা কি জানো, তোমার বড় আপা কিন্তু এই ব্যাপারটার জন্য এত রাগ করেনি। সে অন্য একটা কারণে রেগে আছে, আর সেই রাগ এই কাহিনীর উপর ঝাড়লো। বুঝতে পেরেছো শালাবাবু? আপাতত আমি কিছু বুঝতে পারছি না দুলাভাই। আমি বড় আপার সামনে কিভাবে যাব? আজকের পর থেকে বড় আপা আমাকে আগের মতো ভালোবাসবে না, আদরও করবে না। আমি থাকতে তোমার এত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। শুধু অপেক্ষা করো। ঠিক আছে দুলাভাই। রাখছি তাহলে। রিয়ান ফোনটা কেটে দিল। সাজু ফোনটা বিছানার উপর রেখে একপাশে চুপটি করে বসলো। এদিকে শুভা এসে ব্যালকনিতে বসে আছে। একবার ইভা এসেছিল, কিন্তু তাকে বসতে দেয়নি। মন খারাপ বলে তাড়িয়ে দিয়েছে ইভাকে। এই মুহূর্তে সে একা থাকতে চায়, একদম একা। কারো কথা সহ্য হচ্ছে না তার। খুব বিরক্তি লাগছে সবার কথা। মাথা নিচু করে বসে আছে। হঠাৎ পেছন থেকে রিন্তি ডাকলো। ভাবি, শুভা মাথা তুলে চোখ মুখ মুছে পেছনে ফিরে বলল, হ্যাঁ, কিছু বলবে? আমার কথা কি আর শুনবে তুমি? রিন্তির হাতে খাবারের প্লেট, এক হাতে পানির গ্লাস নিয়ে ব্যালকনির ভেতরে এসে শুভার পাশের চেয়ারে বসে হাত থেকে প্লেট আর গ্লাসটা টেবিলের ওপর রেখে বলল, দুপুর শেষ হতে লাগলো, এখনো কিছু মুখে দাওনি কেন ভাবি? কি হয়েছে তোমার? আমাকে তো বন্ধু হিসাবে বলতে পারো। তো আমার কি কোথাও খারাপ লেগেছে? আমরা কি কোনোভাবে তোমাকে দুঃখ দিয়েছি বলো? আরে পাগলি, তেমন কিছু না। তুমি অযথাই বকছো এসব। তাহলে কি হয়েছে বলো আমাকে। তেমন কিছু না, আমার ভালো লাগছে না, একটু একা থাকি। খাবারটা আগে খেয়ে নাও, তারপর চলে যাচ্ছি আমি। পরে খাবো, তুমি খাবারটা নিয়ে যাও ময়না। কিছু মনে করো না, এখন আমার ভালো লাগছে না। এই খাবার কিন্তু আমি আনিনি, দাদি পাঠিয়েছে। এবার তুমি ঠিক করো কি করবে। ও, দাদি পাঠিয়েছে? হ্যাঁ, তোমার এমন ব্যবহারে দাদি প্রচণ্ড পরিমাণে রেগে আছে। আমি তাহলে আগে গিয়ে দাদির সাথে কথা বলে আসি। আমার এত বাড়াবাড়ি করা ঠিক হয়নি। চলো, আমি আগে চট করে তোমাকে খাইয়ে দিই, তারপরে তুমি গিয়ে দাদির সাথে কথা বলো, কেমন? তোমার কি কাজ নেই? যদি কাজ থেকে থাকে তাহলে গিয়ে সেটা করতে পারো, এখানে সময় নষ্ট না করে। আমার কাছে এটাও একটা কাজ, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। মৃদু হাসলো শুভা। রিন্তি টেবিলের উপর থেকে প্লেটটা হাতে নিয়ে ভাতগুলো মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষের দিকে শুভা বলল, তোমার ভাইয়া আজ আসবে না জানো? রিন্তি চোখ দুটো গোল গোল করে শুভার দিকে তাকিয়ে বলল, কি বলেছে এই কথা? আমার জানা মতে আজকেই তো আসার কথা ভাইয়ার। সে নিজেই বলেছে আজ তো আসবেই না, কবে আসবে তারও নাকি ঠিক নেই। আর কি বলেছে জানো? কি বলেছে বলো তো শুনি। এতক্ষণে বুঝলাম এই কারণে মহারানীর মন ভালো নেই। আসলে ভাইয়া মাঝে মধ্যেই নানান কাজে বাসার বাইরে যায়। শুধু তাই নয়, দেশের বাইরেও গিয়েছে কয়েকবার। চিন্তা করো না, কাজ শেষ হলেই ফিরে আসবে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত কথা
এমনকি এর আগে ঘটে যাওয়া সমস্ত কথা খুঁটে খুঁটে বলল রিন্তির কাছে। সবকিছু বলে নিজেকে হালকা করলো। এসব কথাগুলো বুকের ভেতর জমাট বেঁধেছিল, তবে এবার অনেকটাই ভালো লাগছে তার। সবকিছু শোনার পরে মৃদু হেসে রিন্তি বলল, এত কিছু করেছে তারা দুজনে, এই জন্যই তো গতকাল রেস্টুরেন্টে তুমি এইসব নিয়ে কথা বলেছিলে।